অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ৮-৯। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মার্জিয়া চাচার বাড়ির লোক সকলে আসছে। মার্জিয়া রান্না করছে যত্ন করে। রাবেয়াও টুকটাক উৎসাহী। অন্তুকে বুঝিয়েছেন, দেখতে এলেই বিয়ে হয় না, তাছাড়া কুটুমও। আমজাদ সাহেব বাজারে গেছেন হালকা পাতলা দই মিষ্টির ব্যবস্থা করতে। অন্তুর বুক ভার, মুখ গম্ভীর। টেবিলে কোনোই ঠেকিয়ে বইয়ে নজর বুলাচ্ছে। জানা নেই লোকগুলো কেমন হবে, তাদের সামনে বসার পর কি প্রশ্ন করবে, শেষ অবধি কি হবে। জীবনসঙ্গী আব্বুর মতো হতে হবে, কথা শেষ। অবশ্য এইটুক ভরসা আছে, যেন তেন কারোর কাছে সম্বন্ধ করবেন না আমজাদ সাহেব। বই ছেড়ে উঠে পড়ল, পড়ায় মনোযোগ আসছে না। আলো বাতাসপূর্ণ ঘরটা আমজাদ সাহেব অন্তুকে দিয়েছেন। বারান্দায় কিছু টব রাখা আছে, অ্যালোভেরা, পাথরকুচি, নয়নতারা, পাতাবাহার গাছ আছে। বারান্দা থেকে আলো ঠিকরে আসছে রুমে। রুমের মাঝে কিছুক্ষণ পায়চারি করল। পরনে কালো সালোয়ার কামিজ, অন্যটা সিল্ক সুতির, গায়ে জড়ানো, যার আঁচল মাটি ছুঁয়ে ঝুলছে। চুলের বেনুনি খুলেছে অল্পক্ষণ, চুলগুলো এলোমেলো। ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে বারান্দার গ্রিল ভেদ করে খোলা দরজা দিয়ে ঘরের ভেতরে। কিন্তু পায়চারি করতে করতে হঠাৎই গেয়ে উঠল গুনগুনিয়ে, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা, ভালোবাসায় মনে। অন্তু থমকালো। সে এমন যুবতী সুলভ আচরণ সচরাচর করে না। মুস্কি হাসল। ফর্সা দেহে কালো পরিচ্ছেদ দারুণ চমকাচ্ছে। তার উপর সূর্যরশ্মির প্রতিসরণ ঝিকিমিকি করে উঠছে মাঝে মধ্যেই। বাড়ির দরজায় কেউ এসেছে। পায়চারি থামল, আবার শুরু করল, আমজাদ সাহেব ফিরেছেন? রাবে দরজা খুললেন। দৃশ্য অন্য কিছু। তিনটে যুবক দাঁড়িয়ে আছে। জয়ের পরনে চিরচারিত সাদা লুঙ্গির থান, ছিপছিপে লম্বা দেহতে লুঙ্গি বেশ মানায় তার সাথে। হাসি মুখে সালাম দিল সুন্দর করে, আসসালামু আলাইকুম চাচিমা, আমি জয় আমির, মেম্বারের ভাগ্নে। রাবেয়া পিছিয়ে দাঁড়িয়ে হাসলেন, ওহো জয়, আয় আব্বা, ভেতরে আয়। জয় ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি চেনেন আমাকে? চেনবো না? রাস্তায় রাস্তায় পোস্টার দেহি তো, হামজার পাশে তোমারই তো ছবি দেহি। জয় চমৎকার লাজুক হাসল। রাবেয়া নাস্তা আনতে গেলেন। জয় হাসল। আরমিনের মা খুব লোকসুলভ নারী। এদিক ওদিক তুকিতাকি করলো কাঙ্ক্ষিত মানুষটা দেখা পাবার আশায়। কবির ও লিমনকে বলল, মহাদেবের ভক্ত নাকি রে তোরা, আবার আলাদা করে বসার দাওয়াত দেব, বস। অন্তর রুম থেকে হালকা গুঞ্জন শোনা যাচ্ছিল। অন্তর ধারণা মেহমান এসেছে। পরক্ষণেই মনে হলো পাওনাদার এসে আম্মার সাথে বিবাদ বাঁধিয়েছে। খানিক মানসিক প্রস্তুতির সাথে চুলগুলো হাত দিয়ে একটু এদিক থেকে ওদিক সরিয়ে দ্রুত কালো ওড়নাটা জড়িয়ে নিল মাথা দেহে। ওনার বাধিত এক প্রান্ত দ্বারা মুখটা ঢাকলো আলতো করে। বসার রুমে পা রাখতেই চোখাচোখি হলো জয়ের সাথে। ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল শরীরটা অন্তুর। থমকানো হাতের শীতলতায় মুখের আবরণটা সরে ঠোঁট ফাঁকা হলো সামান্য। জয় চোখ সরালো না, বেহায়ের মতো গিলল অন্তুর সরুদটুকু। এর আগে তার চপ্পল প্রতিদ্বন্দ্বীকে দেখেনি। তার দৃষ্টিতে বহু কিছু সংমিশ্রিত। প্রথমে মেকুর হাসি ছিল, সেটা একসময় বিলীন হয়ে অভিমুখে চেয়ে চোখ দুটো ধীরে ধীরে সময়ের আবর্তনে তাতে মিশেছে ক্রমশ মুগ্ধতা। বেশি হলে 4 সেকেন্ডের ব্যবধানে অঘটন ঘটল। চোখের পলকে মুখের আবরণটা তুলে নিল অন্তু। মেরুদণ্ড শক্ত করে দাঁড়ালো। আপনি আপনি এখানে এসেছেন কেন? বাড়ি অবধি পৌঁছে গেছেন? আগে থেকে চিনতেন আমার বাড়ি? জয় নিজস্ব ভঙ্গিমায় নজর ফিরিয়ে নিল। পায়ের ওপরে পা তুলে বসল। সোফার উপরিভাগে এক হাত ছেড়ে বেশ আরাম করে অন্তুর প্রশ্নের জবাব দিল। বাড়িতে অতিথি এলে এভাবে ট্রিট করা আরমিন, নট গুড স্যার। অতিথি ভেদে আচরণের রং ভিন্ন ভিন্ন রকমের হয়। আমারে অতিথি হিসাবে একটু বেশিই পছন্দ হবার কথা। আফটার অল আমি। অন্তমুখের কাঠামো শক্ত করল। রাবেয়া এলেন, তার মুখে স্মিত হাসি। জয় নিজের ফর্ম চেঞ্জ করে ভদ্র হলো। রাবেয়ার হাতে ট্রে দিকে তাকিয়ে বলল, আরে আন্টি, এসব কি? দুটো কথা বলতে এসেছি। তা না শুনে কি সব আয়োজনে লেগেছেন? ছেলে বেশি কথা বলে। নরম করে বলল, খা বাপ, ঠান্ডা পানি আনি। অন্তু হতাশ হলো। তার মাটা ভীষণ সরল, যে কোনো যুবক যুবতীকে খাতির করেন। মহানবী যুবকদের ভালোবাসতেন, তাই।
জয় এক টুকরো খাবার তুলে দাঁতের আগায় ঠোঁট ছোট্ট কামড় দিয়ে রাবেয়ার চোখ বাঁচিয়ে অন্তুকে চোখ মারল। শয়তানের মতো হাসল। রাবেয়াকে জিজ্ঞেস করলো, আজ কোনো আয়োজন আছে নাকি বাড়িতে চাচিমা? গম গম করছে বাড়ি কেমন? রাবেয়া হাসলেন। হ বাপ, আমার ছেলের শ্বশুর বাড়ির লোক আসবে, সাথে অন্তুকে দেখতে আইতাছে। জয় ভুরু উঁচিয়ে হাসল। আচ্ছা। অন্তু মায়ের ওপর বিরক্তিতে দাঁতে দাঁত খিসল, কিন্তু ভেতরে গেল না। কি উদ্দেশ্যে এসেছে জয় আমির তা অনিশ্চিত। রাবেয়া জিজ্ঞেস করলেন, কেন আইছিলি বাপ? জয় হাসল। আসলে চাচিমা, ক্লাবে চাঁদা নিতে এসেছিলাম। জোর জবরদস্তি নেই কোনো, ইচ্ছে হলে। রাবেয়া উঠে দাঁড়ালেন। এমনে বলতাছো কেন? পাড়ার ক্লাব তো আমারই সুরক্ষা। হামজা তুমি এরা সোনার ছেলে, দাঁড়া। রাবেয়া গেলে অন্তুর ওপর খ্যাক খ্যাক করে উঠল জয়। আম্মা জানতো ভালোই, তুমি শালি এত খিটখিটে কেন? অন্তু ঝাঁঝিয়ে উঠল। দুর্ভাগ্যবশত আম্মা আপনার প্রকৃতি জানে না। কেন এসেছেন সেটা বলুন। তোমারে দেখতে আইছিলাম, তুমি যা খাসরা। ধন্য করলেন। জয় ঢোক গিলে এক গ্লাস পানি খেলো। অন্তু বেশ শান্ত করে বলল, আপনাদের ক্লাবের জন্য চাঁদা চাইতে আসতে লজ্জা করলো না? কি কাজে লাগে ওই শয়তানের ঘাঁটি? জয় হাসল। বাড়ি বয়ে এসে যদি খাপড়ে যাই, ব্যাপারটা খারাপ দেখাবে না আরমিন? চুপ করো, নয়তো তোমার মাটা মানব না বলে মনে হয় না। থাপ্পড়ে 4টা দাঁত উপড়ে দেব। বাড়ি অবধি যখন চলে এসেছি, তখন তোমার টুটি চেপে ধরে দম আটকে মারতে কতক্ষণ? অন্তু চুপ রইল। সে ভয় পাচ্ছে না এমন নয়, জয়ের মতো উগ্র ছাত্র নেতাদের ভয় পাওয়াই তো নিয়ম। ও জঙ্গলি। জয় মুখ ভ্যাংচাই। আজ নাকি বলি দেওয়া হবে তোমার? কোন মনসুর আসতে দেখতে? নজর ঘুরিয়ে পুরো আপাদমস্তক ওপর নিচ করে দেখল অন্তুর। ভালোই লাগছে তার। অন্তুর সে নজর লক্ষ্য করে জমে গেল যেন। বাড়ি বয়ে এসে কোনো অমানবতার শরীর মাপছে। আল্লাহ পাক কবে পিছু ছাড়াবেন এই শয়তানের থেকে? রাবেয়া উৎফুল্ল পায়ে রুমে ঢুকলেন। তার হাতে জড়ানো মুচড়ানো 200 টাকার নোট। জয় কবিরকে ইশারা নিতে। রাবেয়া বললেন, চলবে এতে? জয় টাকা দেখেনি, তার নজর ছিল অন্তুর শরীরে। দ্রুত মাথা হেলিয়ে বলল, চলবে। হ্যাঁ হ্যাঁ চলবে চাচিমা, না চললে ধাক্কা মারব। আমজাদ সাহেব ভেতরে ঢুকে একটু অবাক হলেন। সঙ্গে সঙ্গে সালাম দিল জয়। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? শরীর টরীর ভালো? আমজাদ সাহেব তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর হাসলেন। ভালোই। কি ব্যাপার? জয় বলল, এই তো কাকা, ভালো, কোনো বিশেষ কিছু নয়। কবে এসেছো ঢাকা থেকে? দিন কয়েক হলো। আপনি নাকি রিটায়ার করছেন? করতে তো সকলকেই হয় রে বাপ। আমজাদ সাহেব ভেতরে ঢুকে গেলেন। অন্তু গেল না। রাবেয়া জিজ্ঞেস করলেন, তোমার আব্বা মারা সবাই ভালো আছে তো জয়? জয় একটু বিপাকে পড়ল যেন এবার। ঠোঁট কামড়ালো। ওপারে ভালোই আছে মনে হয়। মরার পর আবার দুঃখ কিসের মানুষের? আটকে উঠলেন রাবেয়া। সে কি, কেউ নেই? জয় জবাব দিল না। অন্তু এই প্রথম জয়ের মুখটা কিঞ্চিত শুকনা দেখল। প্রথমবার রসিক জয়কে গম্ভীর দেখালো। রাবেয়ার মায়া হলো তাগড়া ছেলের অমন নীরব অপরাগ মুখ দেখে। সস্নেহে কাছে গিয়ে বসে চুলে হাত বুলালেন। একা থাকো বাড়িতে? জয় মাথা নাড়ল। মামার কাছে থাকি। আচ্ছা, আজ আসি, আবার আসবো। রাবেয়া বলল, আবার আসবে, মাঝে মধ্যে আসবে কিন্তু। বলে ফেলল, আচ্ছা আম্মা। চাচিমা। ভুলেই বলল অথবা ইচ্ছে করে বলল বোঝা গেল না। আম্মা বললে পাপ হবে নাকি? বলতে মন চাইলে বলবে। যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে ফিরে তাকালো অন্তুর দিকে। ঠোঁটের কোণে বাজে হাসি। অন্তু চোখ নামিয়ে নিল। অস্থিরতা, আতঙ্ক। জয় বেরোনোর সময় সেদিন পাড়ার 2টো মহিলা ঢুকেছিল অন্তুদের বাড়িতে। জয়সহ কবির লিমনকে ঘুরে ঘুরে দেখছিল তারা। অন্তুর ভয় হলো। বাঁকা নজর, বাঁকা চিন্তাধারা মহিলাদের। না জানি কোথায় গড়া এই নীরব দৃষ্টি। বাইরে বেরিয়ে রোদ চশমা চোখে লাগালো। বাইরে রোদ। কবির বলল, ভাই, আমাদের ক্লাবে চাঁদার জন্য তো আগে এই দিক আসা হয় নাই। তাতে কি, গতকালের পিকনিক আজ আছে, সেই জন্য টাকা নিলেন? জয় বিরক্ত হলো। তোর মনে হয় আমাদের পিকনিকের টাকা এইসব টাকায় হয় বা হবে? গু খাওয়া ছেড়ে দিয়েছিস নাকি বেশি খাচ্ছিস? এই ব্যাপারে আর প্রশ্ন করিস না। কবির গোমরা মুখে বলল, কি করব এই টাকার? জয় হাসল। কত দিয়েছে? 200। যা, আর কিছু লাগিয়ে 1 প্যাকেট ব্যানসন অ্যান্ড হেজেন্স আন। যদি হয় তো 1 বোতল বাংলা মালও আনতে পারিস। পিকনিকে যতক্ষণ রান্না শেষ না হয় চলবে। ক্লাবের পিছনে বিশাল খোলা মাঠ। সেখানে ব্যাডমিন্টনের তারজানি যা টানানো, লাইট লাগানো হয়েছে, কোর্ট আটকানো হয়েছে।
কেউ কেউ র্যাকেট দিয়ে শাটাল কট ঠুকাচ্ছে সেখানে। ক্লাবের দোতলা মরিচা ধরা বিল্ডিং, দোতলার ওপরে পেছনের দিকে মাঠের ওপরে খোলা বারান্দা বা ছাদ অথবা সিঁড়ির ঘরের মতো 7-8 জন ছেলেরা দাঁড়িয়ে বসে আছে সেখানে। কার্নিশের ওপর ঝুঁকে দাঁড়িয়ে আনমনে সিগারেটের ধোঁয়া গিলছে জয়। এই সময় সে গা গরম রাখতে ব্যাডমিন্টনে নেমে পড়ে। জম্পেশ পিটিয়ে যায়, ঘেমে নিয়ে একাকার হয়ে যায় শরীর। আজ রান্নার কাছে না গিয়ে বরং উদাস চোখে উপরে উঠে গিয়ে গিটারটা কাঁধে নিয়ে তারপর থেকে একটা একটা করে সিগারেট জ্বালাচ্ছে। হামজা ঢুকলো। সকলে একযোগে দাঁড়িয়ে সালাম ঢুকলো। হামজা জয়ের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি ভাবছিস? ভাবছি না। কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যাই তো। কি? জয় তাকালো। আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমার জীবনে কোনো সমস্যা নাই। এই সমস্যাটাই একটা সমস্যা না ভাই? হামজা গম্ভীর মুখে বলল, সিগারেটটা দে। জয় দিল না। হামজা কেড়ে নিল সিগারেটটা জয়ের ঠোঁট থেকে। তাতে টান দিয়ে বলল, ভাবুক হয়ে আসিস কেন? আজ আরমিনকে দেখলাম। বিশেষ কিছু? না, নতুন কিছু। তাকাই হামজা। জয় স্বীকারোক্তি করে, চেহারা দেখছি আজ ওর ভাই। তাতে কি? খালি মেলা সুন্দরী আছে, মানে বহুতই তো দেখছি। এত ভালো লাগে নাই কাউরে দেখা। একদম যারে কয় কড়া টাইপের সুন্দরী। কি চোখ, নাক, ঠোঁট মাইরি। তাক লাগায়া গেছিল আমার। সিরিয়াসলি? হামজা হেসে ফেলল। মাথার সার্কিট ফিউজ হয়ে গেছে নাকি তোর? হ, আগে বহু মায়া দেখছি, মাগার আমারে বিশেষভাবে আকর্ষণ করবার পারে নাই। আগে ওর চোখ দেখছি, কিন্তু সেই রকম খেয়াল করি নাই। কিন্তু আজ কিছুক্ষণ খালি ভ্যাবলার মতো চায়া দেখছি। স্যাহ, এমনি যে ভাবশালীর, আবার যদি এমনি ঠুটকা খায় তাহলে তো। অবশেষে বিশাল সমস্যায় পড়ে গেছিস, অর্থাৎ তোর সমস্যা শেষ। মানে এই কথাটা হামজা বলল আর কি। জয় হামজার চোখে তাকিয়ে হো হো করে হেসে উঠল, সাথে হামজাও। চট করে হাসি থামিয়ে বলল, ইচ্ছে করে কানে নিচে চায়ের খান বাজাই। কথা শেষ করে ঢোক গিলল, যেন কথা ফুরায়নি, তবুও থামল জয়। হামজা হাসল। এরপর? জয় হাঁসফাঁস করে উঠল। এরপর থেকে শান্তি লাগতেছে না, বুকে বড় জ্বালা। আকাশের দিকে তাকায় আসি, মাঝে মধ্যে ফর্সা মুখটা ভাইসা উঠতেছে। যেমনে আগে সিনেমায় দেখতাম, চিঠির পাতায় চিঠি প্রেরকের মুখ অমনে। মানে আমরা সিনেমাতে দেখছি না যে যখন কেউ নায়ক নায়িকাকে চিঠি পাঠাইলো, তো নায়ক যখন পড়তেছে চিঠির ওপরে তার মুখ কথা বলছে, এমনটাই আর কি কল্পনা করে বোঝানো হচ্ছে আর কি। দেখতে খুব ভালো। এবার জয় উত্তরে বলল, না, মেলা ফর্সা। নিজের হাতের পিঠ দেখিয়ে বলল, মানে আমার গায়ের রঙের সাথে মিশবে না। হিংসা হচ্ছে আমার। আমার সাথে দাঁড়াইলে আমারে কালা লাগবো দেখতে। কালা জামার ভিতর দিয়ে হাতটা সেই ফর্সা দেখা যাইতেছিল। হামজা হেসে ফেলল। জয়ের আর সব ফিউজ হয়ে গেলেও সে জীবনে নিজের ভাব নষ্ট করে কারো তারিফ করে না। জীবনের একটা প্রেম করেনি। গার্লফ্রেন্ডের নাকি কথা মানতে হয়, তারিফ করতে হয়, রাগ বাঁধতে হয়। জয় নিজের কপালে হাত রেখে চোখ বুজে হেসে ফেলল। ধপ করে চেয়ারে বসে হাসি মুখে ঘাড়ে হাত ঘেঁষে আকাশের দিকে চেয়ে চোখ বুজে মুখ তুলে আর মোড়া ভাঙল। হঠাৎই বলে উঠল, আরমিনকে লাগবে আমার। হামজা সিগারেট ফেলে দিল। লাগবে? গ্রোসারি শপের পণ্য নাকি? ভাই, জ্বালাতনের জন্য হলেও লাগবে। আমার তো এইটুকুই সহ্য হইতাছে না, আমি ছাড়া কেউ ওরে দেখবে। আজ নাকি কোন শালার ছেলে দেখতে আইছিল ওরে। ওই শালারে পোন দাতে মন চাইতাছে। এই শালা কবির আর লিমনও দেখেছে। এই শালা, তোরা তাকাইছিস কে? চোখ সংযত রাখতে পারো না শালা? পুরুষের মূল গুণই হলো চোখের পর্দা করা। কিলবিল করে না? কবি জিজ্ঞেস করলো ইতস্তত করে, ভাই, আপনি কি মাইয়ার প্রেমে পড়ছেন? গলা কাঁপিয়ে হাসল জয়। হ, অত্যাধিক মাত্রার প্রেম। এই প্রেমের খাতিরে ওই চেংড়িরে কুরবান করতেও রাজি আছি রে কইবারা। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, ওসব আমার সিলেবাসে নাই হে। প্রেম হচ্ছে একটা কমিটমেন্ট, মানে আটকে থাকা। জয় আমির কোথাও কখনো কমিটমেন্ট হতে পারে না। ওসব ভুদায়ের কাজ কাম। মেয়েবাজে আলাদা বিষয়, কিন্তু এসব কাব্যিক প্রেম প্রীতি আমার সিস্টেমে নাই। ছোট লোকই কারবার। নেমে গেল গিটারটা কাঁধে করে খোলা ছাদ থেকে। হামজা নেমে এলো জয়ের পিছু পিছু। বেশ ঠান্ডা পড়েছে। একটা স্লিভলেস শার্ট গায়ে জয়ের। কালো জ্যাকেটটা ঝুলছে কাঁধের ওপর। বেশ কিছুক্ষণ একটানা র্যাকেট পেটালো। গা ঘেমে প্যাক প্যাকে হয়ে উঠল। চিৎকার করলো মিউজিক বক্সের পাশে থাকা ছেলেটার ওপর, গানের সাউন্ডটা বাড়া। ভাত খাও নাই শালা দুপুরে? এনার্জি ড্রিঙ্ক এনে দেই একখান। ধারাক্কা গান বাজছে, যা একাধারে র্যাকেট পিটিয়ে গেল।
শাটলকক সামনে এনে তো গায়ের সমস্ত জোর দিয়ে পিটিয়ে যাচ্ছে। একবারও মাটিতে পড়ার সুযোগ দিল না। অমনভাবে দাঁত খিচে খিচে পিটিয়ে আঘাত করছে যেন কোনো চাপা ক্ষোভ ঝাড়ছে ওই পিটানোতে। ক্লান্ত হয়ে এসে ভেজা ঘাসের উপর শুয়ে পড়ল। এই পথ আগের মতনই, ঠিক তেমনই আছে ওই রাতের সেই রাতের কথাগুলো বলে। এই রাত সেই রাত, কত কথা বলে, চলে যাওয়া বিষাদের সুর। এখনো হৃদয়ে বাজে, তারপরে কেন যেন এইখানে ফিরে আসে, সব ভুলে গিয়ে আবার হারাতে চাই। যাই হোক, গানটার সুর আমি জানি না, তোমরা ব্যাপারটা স্কিপ করো। তারপরেরটুকু আর গাইল না, আবার নতুন করে সুর তুলল গিটারে। এইবারে ঝাঁঝালো সুর উঠেছে। ছেলেরা বিমোহিতের মতো দুলছে তালে তালে। জয়ের প্রাণচঞ্চল চঞ্চলতার ক্লাবের ছেলেদের প্রাণশক্তি যোগায়। ওরা নেশাক্ত এক একটা জয়ের উপর। জয়ের গানের গলা অদ্ভুত সুন্দর, কেমন এক যা ছমছমে মাথায় কেঁপে ওঠা গলাটা। যখন সে গলা ছেড়ে ব্র্যান্ড পার্টির মতো মাথা নাড়িয়ে পাগলের মতো গান গায়। জয় আবারও গাইল, তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়। সকলে বিমোহিতের মতো চেয়ে রয় জয়ের বোজা চোখ দুটোর পানে। গলা ছেড়ে মনের গভীর থেকে গান গাইছে। একমাত্র বোধহয় গান গাওয়ার সময় জয় মনের গভীরে ডুব দেয়, অন্যথায় তাকে কখনো সিরিয়াস বা ইমোশনাল হতে দেখা যায় না। অথচ এই গীটার তার বহিঃপ্রকাশ, অল্প একটি সত্যতা আর পরম স্নেহের ধন। আবারও অন্য সুর তুলে গলা বাজিয়ে চেঁচিয়ে গাইল, খাজার নামে পাগল হইয়া ঘুরি আমি আজমির গিয়া রে। এত করে ডাকলাম তারে, এত ডাকলাম তারে, তবু দেখা পাইলাম না। পাগল সারা দুনিয়া চলে না, ওরে পাগল সারা দুনিয়া চলে না। তোমাদের সাথে কিছু গোপন কথা শেয়ার করি, শোনো। আমি হলো কুষ্টিয়ার মেয়ে, বুঝছো? কুষ্টিয়াতে এখন লালন মেলা চলছে। আমাদের কুষ্টিয়ার মধ্যে মোটামুটি অনেক জায়গাতেই মাজার আছে। তো এখানে এসে মানুষ এই সকল গানগুলাই গায়। মোটামুটি সেখান থেকে শোনা। তারপরেও মনে করো ওই ফেসবুক, টিকটক, ইউটিউব স্ক্রল করতে করতে সামনে এই সকল গানগুলো আসে। তো আমারও মোটামুটি এই সকল গানগুলা শোনা হয়েছে। তো আমি যে এখানে যে এখন গানটা গাইলাম, এটা গাওয়ার পর আমার মনে হচ্ছে আমাদের জেলাতে যে এখন লালন মেলা হচ্ছে সেটারই সহমতে আমি এই সুরটা তুলে বলছি। জাস্ট কিডিং ম্যান। গানটা ভালো না লাগলে স্কিপ করে চলে যাও। আর এমনি যদি ভালো লাগে তাহলে আনন্দ করো। তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য গানটা গাওয়া। যেন তোমরা বুঝতে পারো উপন্যাসটা তোমরা বাস্তবে চোখের সামনে কল্পনা আকারে দেখতে পাচ্ছ। যাই হোক, গল্পে ফিরি। রান্নার কাজে এসব দেখাশোনায় খুব পটু। নিজের একা তদারকিতে ক্লাবে শত শত ছেলেকে পালছে, যারা ওর পাপ দেখে না। হাতটা হাতে নিয়ে মাংসের নাড়া নেড়ে গলা ছাড়ল, তুই পাগল তোর মন পাগল, পাগল পাগল করিস না, পাগল ছাড়া দুনিয়া চলে না। হামজা ফোনে কথা বলছিল, দেখে মনে হয় সহ্য হলো না। দৌড়ে গিয়ে হামজার কাঁধে ওঠার চেষ্টা করলো। হামজা তাল হারিয়ে পড়ে যেতে নিয়ে আবার ফোন টেনে রেখে মাঠের ওপরে তেড়ে গিয়ে এলো জয়ের দিকে। জয় ছুটছে অন্ধকারের দিকে, পেছনে তেড়ে দৌড়াচ্ছে হামজা। এখন বেশ কিছুক্ষণ দুজন অন্ধকারে কাটাবে। মাঠের আলোর ওপাশে বসে কিসের গল্প জমবে। হামজার কাঁধে মাথা রাখবে জয়। এরপর রাত ফুরিয়ে যাবে। দুইজন দৌড়ে আবার ঘুরে এলো। হামজা হাঁপিয়ে গিয়ে বসল শিশির ভেজা মাঠের ওপর। খানিক বাদে কোথা থেকে দৌড়ে এসে হামজার কোলে মাথা রেখে ঠান্ডা ঘাসের ওপর টান টান হয়ে শুয়ে পড়ল জয়। জয়ের সামনে হামজার নেতৃত্ব ও গাম্ভীর্য কোনোদিনই টেকে না। যত সিরিয়াস মুহূর্তই হোক, ওই ওই জয়ের সাধ্যে আছে হামজাকে জ্বালিয়ে এক মুহূর্তে সব পাণ্ডু করার। ভোটের হিড়িক বেঁধেছে চারিদিকে, শোরগোল লেগেছে এলাকা জুড়ে। পোস্টার লাগানোর ব্যস্ততা চলছে চারিদিকে। পিবিআই কার্যালয়ে নতুন ব্যস্ততা। আখির মর্গ টেস্টের রিপোর্ট এসেছে। মুস্তাকিনের পূর্বধারণা কাটায় কাটায় মিলছে। তার সন্দেহ মাফিক কারো বিরুদ্ধে কোনো প্রমাণ আসেনি রিপোর্টে। মুস্তাকিনের এখন ইচ্ছে করল রিপোর্টটা তৈরি করা ডাক্তারের মুখের ওপর পিস্তলের নল ঢুকিয়ে দিয়ে জিজ্ঞেস করতে যে কারা আঙুল ঢুকিয়েছে রিপোর্টের এই স্ক্রিপ্টের তৈরিতে।
বেশ কিছুক্ষণ পর রিপোর্ট দেখে সেটা ছুঁড়ে ফেলার মতো টেবিলের ওপরে ছুঁড়ে ফেলল। এমন কিছুই রিপোর্টে নেই যার দ্বারা অপরাধী শনাক্ত করা যায় বা কোনো কুল পাওয়া যায়। পুরো নিরপেক্ষ একটা রিপোর্ট, যেখানে শুধু প্রকাশ পেয়েছে আখিকে মারা হয়েছে কিভাবে, তার দেহে কি কি ক্ষত সাধিত আছে। লাশ আখির বাড়িতে পাঠানো হয়েছে। এখন আর ওদের বাড়িতে গিয়ে বিশদ জিজ্ঞাসাবাদ ছাড়া এই কেস চানার অ্যানাদার কোনো ওয়ে নেই। মুস্তাকিন বেরিয়ে এলো নিজের কেবিন থেকে। বাইরে কিছু কাজবাজ রয়েছে। বোরকায় আবৃত একটা মেয়ে এগিয়ে আসছে কার্যালয়ের ভেতরে। দাঁড়ালো মুস্তাকিন, ভুরু কুঁচকে চেয়ে রইল। মেয়েটাকে চোখে পরিচিত লাগছে। ভার্সিটি চত্বরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। ধাক্কাও খেয়েছিল তার সাথে এই মেয়েটাই। দুপুর 2টোর মতো বাজে, শীতের রোদ বাইরে। মেয়েটা এসে দাঁড়ালো মুস্তাকিনের সামনে। তার চোখে কোনো ইতস্ততা ভাব নেই, দৃঢ় চোখের চাহনি, আত্মবিশ্বাসে ভরপুর তাতে। মাহমুদ এগিয়ে এসে জিজ্ঞেস করল, ম্যাডাম, কোনো প্রয়োজনে এসেছেন? কিছু বলতে চান? মেয়েটা মাথা নাড়ল। মাহমুদ বলল, জি। কার সঙ্গে কথা বলতে চান? মেয়েটা মুস্তাকিনের দিকে তাকিয়ে বলল, আপনি কি কিছুটা সময় দিতে পারবেন? মুস্তাকিন ভুরু জড়িয়ে মেয়েটাকে দেখে হাত ঘড়িতে সময় দেখল। তারা বসলো বাইরের একটা ডেস্কে। চেয়ারে বসে টেবিলের ওপরে হাত রেখে 2 হাত একত্র করে কয়েক সেকেন্ড দেখল মেয়েটাকে মুস্তাকিন। এরপর বলল, জি বলুন, কি বলতে চান? কণ্ঠস্বর ভারী, কৌতূহলী। আমি মেহেজাবিন আরমিন অন্তু, দানিশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। জি, চিনতে পেরেছি। কিন্তু আপনাকে কোন নামে সম্বোধন করা যায়? লোকে আরমিন অথবা অন্তু ডাকে। আমি কোন নামটা বেছে নেব? আপনার ইচ্ছে মতো। মুস্তাকিন এবার সোজা হয়ে বসল। তো মিস আর মিসেস অন্তু, কি বলতে চান? মিস। মুস্তাকিন ঘাড় কাত করল। অন্তু বলল, আপনাদের টিম রিসেন্টলি যেই কেসে কাজ করছে সে ব্যাপারে কথা বলার ছিল। মুস্তাকিন সপ্তপর্ণে কপাল জড়ালো। আপনি কিছু জানেন? কি বলতে চান এই ব্যাপারে? আপনারা কতদূর পৌঁছেছেন? মুস্তাকিন মাথা নাড়ল। দুঃখিত, আমি আমজনতাকে আমার তদন্তের ব্যাপারে এভাবে তথ্য দিতে পারি না। তা দিতে পারেন না, তবে তা না জানলে আমি গতিবিধি বুঝবো কি করে? জহুরি চোখে তাকালো মুস্তাকিন। আপনি কিসের গতিবিধির কথা বলছেন? কি জানেন? খোলাসা করুন। বুঝতে পারছি না। লাশ আসার পর আখিদের বাড়িতে গিয়েছিলেন? না, যাইনি। অন্তু বলল, আমি ওখান থেকে আসছি। আবারও নতুন করে ঘা জেগে উঠেছে বাড়ির। আপনারা কাউকে সন্দেহ করছেন না? রিপোর্ট কি বলছে? সরাসরি এভাবে একটা মেয়ে এত দ্বিধাহীন এসব কথা বলতে শুনে একটু অপ্রস্তুত বোধ করলো মুস্তাকিন। কথাগুলো খুব পেশাগতভাবে বলছে অন্তু। মুস্তাকিন চোখ নামিয়ে ভাবুক হয়ে রইল কিছুক্ষণ। এরপর বলল, আপনি ঠিক কি বুঝাতে বা বলতে চাচ্ছেন অন্তু? রিপোর্টটা দিয়ে নিশ্চয়ই তেমন কিছু বের হয়নি, তাই না অফিসার? মুস্তাকিন ভুরু কুঁচকে ফেলল। অন্তু বলল, আমার প্রথমে জয় এবং হামজার উপর সন্দেহ হয়েছিল। এখন এখন হচ্ছে না? হলে কেন হয়েছিল? আর না হলেই বা কেন হচ্ছে না? কিন্তু হাসল। ব্যাপারটা অতটাও সরল সহজ নয়, তা আপনিও জানেন অফিসার। এভাবে ধারণার উপর ভিত্তি করে কেস মিলে যাবার মতো কেস নয় এটা। আপনি এটা জানেন, কিছুদিন আগে আখির মেজ ভাই সোহান মারা গিয়েছে। মুস্তাকিন জবাব না দিয়ে তাকিয়ে রয় অন্তুর দিকে। অন্তু বলল, এই ব্যাপারটা নিয়ে ঘাপলা কাজ করছিল আমার ভেতরে। আজ তো কিছু জিজ্ঞাসাবাদ করার মতো অবস্থানে ওই বাড়ির লোক। তবে আমার মনে হয় সোহানের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। এখানে কোনো ব্যাপার আছে। মুস্তাকিন হাত দুটো একত্র করে গুটিয়ে থুতনির কাছে নিয়ে এলো। শার্টের ওপর দিয়ে তার বাহুপেশি ফুলে উঠেছে। কবজিতে ঘড়ি, গলার কাছে শার্টের বোতাম খোলা, হাত গোটানো কনুই অবধি। বিন্যস্ত পোশাক ও চেহারা। সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি এসবে এত ইন্টারেস্ট নিচ্ছেন কেন? অন্তু চুপ রইল ক্ষণকাল। হঠাৎই বলল, আজ আমি চুপ থাকবো, তামাশা দেখব। আখির পরের শিকারটা আমি হব না এমন গ্যারান্টি কার্ড তো পাইনি। আর তাছাড়াও। মুস্তাকিন সপ্রতিভ হয়ে চেয়ে রইল, ভুরু উচালো। তাছাড়াও? তাছাড়াও আখির পরিবার ভয়ে বারবার বলছে বিচার চায় না। ধরুন ওদের হয়ে সেই সকল জানোয়ারদের বিচার আমি চাই। চাপাতেজ বহির্ভূত হলো অন্তুর কণ্ঠস্বর ভেদ করে। মুস্তাকিন মাথা নেড়ে সম্মতি জানিয়ে জিজ্ঞেস করল, তো আপনি কি চাচ্ছেন? আমাদেরকে সাহায্য করতে চান এই কেসে? হুম, সাধারণ মেয়ে আমি, এতখানি সক্ষমতা নেই। এরকম একটা ভয়ানক কেসে মাথা ঢুকিয়ে অ্যাক্টিভিটির সাথে আপনাদের সহায়তা করব। তবে এতটুকু দাবি জানাতে এসেছি, যে কোনো মূল্যে এই কেসে শেষ দেখবেন আপনারা। আখির মৃত্যুর জন্য না হোক, মেনে নিলাম কোনো না কোনো একদিন মানুষের হায়াত ফুরোয়। সকলের কপালে স্বাভাবিক মৃত্যু লেখা থাকে না।
কিন্তু ওর সম্মান হারিয়ে এবং ওর গায়ের সাথে হয়ে অত্যাচার যেন চাপা না পড়ে যায় আপনাদের গাফলতির নিচে, এই অনুরোধটুকু করতে এসেছিলাম। মুস্তাকিন সঙ্গে সঙ্গে জবাব দিল না, কিছুক্ষণ চুপ রইল। পিবিআইয়ের কার্যালয়ে এসে পিবিআই অফিসারের কার্যগতিবিধিতে আঙুল তোলার সাথে সাথে বিচার দাবি করছে। ইন্টারেস্টিং লাগলো মুস্তাকিনের কাছে ব্যাপারটা। তবে প্রমাণ এবং ক্লুর খুব অভাব কেসটাতে। এমন কোনো সূত্র এখন অবধি আমাদের টিম পায়নি যা দ্বারা এই কেসে এগোতে পারে। এরকম আর কিছুদিন না পেলে কেস এমনিতেই চাপা পড়ে যাবে। তবে আমাদের চেষ্টা জারি আছে। অন্তু বেরিয়ে এলো। কিছুক্ষণ চেয়ে দেখলো মুস্তাকিন অদ্ভুত মেয়েটিকে। অন্তু রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশে এসে দাঁড়ালো। তখনই সামনে দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল হামজার গাড়িটা। অন্তু টের পেল না। যতক্ষণ দেখা যাচ্ছিল জয় খ্যাপা চোখে দেখল অন্তুকে। ঘাড় ফিরিয়ে হামজাকে বলল, অন্তু পিবিআই ডিপার্টমেন্টের সামনে? কাহিনী বুঝতে পারতেছি না শালির। হামজা গম্ভীর স্বরে বলল, পরম রক্ত, প্রতিবাদ ভরা, হয়তো ওই মেয়েটার বিচারের জন্য লড়তে চাচ্ছে। তুই নজরদারি করছিস কেন ওর ওপর? ছেলের হাসি হাসত জয়। তোমার সৎ নেতাগিরি আর নীতি পেছনের পকেটে রাখো। ওর সন্দেহ আমার আর তোমার উপর। এরপরেও কি তোমার নীতি কথা শোনাবে নেতাজি? হামজার হাতের পিঠে গাঢ় জখম। জয় যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছে। চেপে রাখা টিস্যু রক্তে ভরে উঠেছে। অথচ হামজা নির্বিকার ভঙ্গিতে ভুরু কুঁচকে তাকালো। আমার তোর ওপর কেন? আমি তুই ওর কি করেছি? জয় স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে জবাব দিল, চলো জিজ্ঞেস করে আসি। গাড়ি এসে থামলো এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। ভেতরে ভর্তি রয়েছে দলের কয়েকটা ছেলে। গতকাল মারামারি হয়েছে ভার্সিটির মোড়ে ঝন্টু সাহেবের ছেলে মাঝারের লোকদের সাথে। অবশেষে জয় যখন গিয়েছিল শেষ পর্যায়ে তার হাত কেটেছে, কপাল ফেটেছে, পিঠে আস্ত একটা লাঠি ভেঙেছে। জয়ের টুকটাক ব্যান্ডেজ লাগলেও মাঝারের ছেলেদের অবস্থা খারাপ। কিন্তু সবচেয়ে বড় আঘাত পেয়েছে হামজার সেক্রেটারি লতিফ। দলের লোকদের হামজা সর্বদা কেবিনে অ্যাডমিট করায়। আমজনতার ভিড়ে রিস্ক থাকে এইসব মামলায়। দুজন গিয়ে বেডের পাশে দাঁড়াতে লতিফের বউ কাঁদতে কাঁদতে উঠে এলো। এখনো বেহুশ লতিফ। লতিফের কোমরের ওপর পেটের বাঁ পাশে ছুরি আঘাত করা হয়েছে মারামারির কোনো এক সময়ে। রাস্তার পাশে পড়েছিল সে। হামজা অবশ্য নির্বাচনের আগে প্রস্তুত ছিল এসবের জন্য একবার। মারামারির সূত্রপাত ঘটেছে সকালের দিকে। মাঝারের ছেলেরা ক্লাব ঘরে ইট পাটকেল ছোড়াছুড়ির মাধ্যমে ঘটনা শুরু। জয়ের মাস্টার ফাইনাল পরীক্ষা কদিন বাদে। সপ্তাহখানেকের মধ্যে দুদিনের জন্য ঢাকায় যাবে সে। ক্লাবে সে ছিল না তখন। হামজা পড়তে বসার জন্য চেপে রেখেছে। কিছুদিন কারবার থেকে দূরে থাকতে বলেছিল, কিন্তু ইট পাটকেল ছেড়ে মাঝারের ছেলেরা থামেনি। নোংরা ভাষায় হামজাকে গালি দিয়েছে। তখন হামজার ছেলেরা বেরিয়েছিল। দুপুরবেলা লতিফের সাথে এই অঘটন ঘটে যাওয়ার পর জয় বিকেলে পড়ালেখা ছেড়ে বেরিয়ে গিয়েছিল। সন্ধ্যার পর ভার্সিটির মোড়ে তুমুল মারামারি শুরু হলো দুই দলের। লাঠিসোঁটা, ককটেল, সাথে ছুরি ছিল ছেলেদের হাতে। জয় দুটো ছেলেকে বেদম পিটিয়েছে। সে সময় প্রতিরোধ করার জ্ঞান থাকে না জয়ের। তার অপারগতা। যখন কাউকে মারতে শুরু করে তাকে বৃষ্টির মতো মারা যায়। সে একনিষ্ঠ চিত্তে শুধু ছেলে দুটোকে মেরেছে। তার মাঝে নিজে যখন জখম হয়েছে বেশ ভালো মতোই। মাঝার নিজেও প্রস্তুত ছিল না। সকালে জয়কে না ডেকে হামজা পৌঁছে গিয়েছিল পলাশের ডেরায়। দিনাজপুরের নামকরা সন্ত্রাস পলাশ আকবর আর রাজন, দুজনের সাথে ভালো মিল মাঝারের। সাথে দুটোকে মহাজনও বলা চলে। কড়া সুদের টাকা ধার দেয় মানুষকে, পরে তার বদলে জমি, ঘরের জিনিসপত্র অথবা ব্যবসা কেড়ে নেওয়া বহুত নজির আছে। সেখানে গিয়ে মেরে এসেছে হামজা মাঝারকে। জয় সেখানে গিয়ে নিয়ে আসছে হামজাকে। এখন অবধি জিজ্ঞেস করেনি মাঝারের কি অবস্থা, কিভাবে মেরেছে, কি হাল করেছে। হামজা খুব শান্ত শীতল মেজাজের পুরুষ। যতক্ষণ না জয়কে আঘাত করা হয় তাকে ক্ষেপতে দেখেনি ছেলেরা। কিন্তু লতিফের স্ত্রী কান্নাকাটি দেখছে সে রাতে। লতিফের বাচ্চা দুটো শুকনো মুখে দেখেছে। লতিফের রক্তাক্ত শার্টখানা দেখেছে। হামজাকে চেয়ারে বসিয়ে রেখে জয় দ্রুত গেল নার্সকে ডাকতে। এই অসময়ে হাসপাতালে নার্সের সংখ্যা কম চারিদিকে। ব্যস্ত নার্স দাঁড়াতে বলল জয়কে। হুট করে জয়ের মেজাজ চটল। অমানুষের মতো হয়ে উঠল মুহূর্তেই। দাঁত খিচে উঠল, ওঠ তাড়াতাড়ি ওঠ, তোর পাশে যে মগা দাঁড়িয়ে আছে ওরে বল কেননা ঢুকিয়ে দিকে এ লোকের। আমার সাথে চল, ভাইয়ের হাতে রক্ত পড়তেছে, শুনতেছিস না কথা? চেঁচিয়ে উঠল শেষের দিকে। নার্স কেঁপে উঠল, দ্রুত উঠে দাঁড়ালো। রাগে শরীর কাঁপছে জয়ের। এখানে হামজা থাকলে নির্ঘাত একটা থাপ্পড় মারত কোনো মেয়ের সাথে এমন দুর্ব্যবহারের ফলে। নার্সকে নিয়ে এসে দাঁড় করালো হামজার পাশে। আসলে অনেকটা রক্ত বেরিয়ে সাদা পাঞ্জাবি রঙিন হয়ে উঠেছে হামজার। গালের পাশের কালশিটে দাগ দেখা যাচ্ছে। এটা অস্বাভাবিক নয়,
নির্বাচনের আগে এমন অঘটন ঘটারই ছিল। ঝন্টু সাহেব ও তার ছেলে যে চুপচাপ বসবে না এটা জানা কথা। নার্স ভয়ার্ত গলায় বলল, কিছু ওষুধ আনতে হবে। জয় তাড়া দিল, হ্যাঁ বলেন সিস্টার, কি কি ওষুধ লাগবে? আমি এনে দিচ্ছি, দ্রুত বলেন। নার্স অপ্রস্তুত হলো। কিছুক্ষণ আগে কি ব্যবহার ছিল আর এখনই আবার সিস্টার বলছে। একটা কাগজে নাম লিখে দিল। জয় কারো হাতে দিল না কাগজখানা, নিজে দৌড়ে বেরিয়ে গেল ওষুধ আনতে। হামজা চেয়ে রইল জয়ের যাবার পথে। নিজের হাতের তালুতে ব্যান্ডেজ জড়ানো, কপালে ব্যান্ডেজ, কোমরে ঘা। সে ছুটছে ভাইয়ের ওষুধ আনতে। হামজা এটাই সবাইকে বোঝাতে পারে না, পুরো পৃথিবীর জন্য জয় আমির জঘন্য এক নাম, সেও মানে, কিন্তু বিশেষভাবে তার জন্য ওই ছেলেটা বিশেষ। লতিফের চিকিৎসার সমস্ত খরচ হামজা বহন করলো। কেবিনের বাইরে দাঁড়িয়ে রইল সকলে। শেষ রাতের দিকে সার্জারি করা হয়েছে লতিফের, এখনো সেন্স ফেরেনি। চিন্তিত মুখে নিজের ব্যথা ভুলে উদ্বিগ্ন ভঙ্গিতে পায়চারি করে চলল হামজা। সে কোনো সময় চায় না তার জন্য দলের ছেলেরা মূল্য দিক। সেদিন নিষেধ করে আসার পর হামজা নির্বাচন অফিসে গিয়ে ঝন্টু সাহেবের আপিল বাতিল করে এসেছে। তাতে যে ঝন্টু সাহেব খেপবেন তা জানা কথা, তবে আঘাতটা লতিফকে করে ওর পরিবারকে বিধ্বস্ত করে তোলাটা ঠিক হয়নি ঝন্টু সাহেবের। মাঝার ভালো ঘা খেয়েছেন। যতদিন নির্বাচন শেষ না হচ্ছে ঝামেলা যে টুকটাক লেগেই থাকবে এও জানা কথা। নির্বাচনের পরে কোনো বিশেষ ঝামেলা হওয়ার চান্স রয়েছে। রাত করে বাড়ি ফিরল হামজা। জয় ঢুকে পড়ল নিজের ঘরে। তার পড়ালেখায় গাফিলতি চলবে না এখন। ঘরে ঢুকে চেঁচিয়ে ডাকলো মামিকে। দ্রুত পায়ে তরু এগিয়ে গেল। কি হয়েছে জয় ভাইয়া? খালামণি অসুস্থ, ব্যথা বেড়েছে, কিছু দরকার? জয় জ্যাকেটের চেন খুলে ইশারা করলো জ্যাকেটটা খুলে নিতে। তরু জ্যাকেট খুলে নিয়ে সেটা হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখলো। জয় বাথরুমে ঢুকতে ঢুকতে বলল, এক কাপ গরম কফি বানিয়ে দে তো, আমি মামির কাছ থেকে ঘুরে এসে খাবো। আর ঘরটা ঝাড় দে, পায়ে নোংরা বাজছে। তরু ঝাড় দিতে দিতে দেওয়ালের দিকে তাকাই। চারদিকে বড় বড় ফ্রেমে বাঁধানো জয়ের ছবি, ওয়ালমেট ভর্তি ঘরের দেওয়াল। জয় যখন মামির রুমে এলো দেখলো হামজা মায়ের মাথার কাছে বসে আছে। মামা বারান্দার পাশে চেয়ারে বসা। মুখ বাঁকালো জয়, ওখানে বসে কি নিজের বীরপুরুষ প্রমাণ করতে চাইতেছো? বারান্দায় গিয়ে ঠান্ডা আসছে না? পরে তো খ্যাক খ্যাক করে কাশবে। তোমার কাশির আওয়াজ শুনতে একটুও ভাল লাগে না। মামা দরজা আটকে বসো। শাহানা ব্যথায় কুকড়ে গেছেন। হামজা মাথা নিচু করে বসে আছে মায়ের শিওরে। জয় বকে উঠল, সারা ডাক্তাররা যদি কষ্টের সময় চিকিৎসাই না করতে পারবে তাহলে ডাক্তারের ট্যাগ লাগানোর মানে কি? ব্যথা এখন, সার্জারি করবে মাস কয়েক পরে, এটা কোনো চিকিৎসার মধ্যে পড়ে? তুলি জবাব দিল, তুই চুপ থাক, না বুঝে চেঁচাবি না। সবকিছুই কি তোর মুখের বকার মতো সহজ না? আগে ওষুধ খাইয়ে ভেতরে একটা সার্জারির মতো পরিবেশ তৈরি করে এরপর সঠিক সময়ে সার্জারি করবেন ডাক্তাররা। তোর মতো পদার্থবিজ্ঞান পড়ে অপদার্থ হয়নি তারা। ডাক্তার ওরা ভালো বোঝে। জয় দাঁত খিচে বকতে গিয়ে আবার চুপ করলো। এখানে সবার মন খারাপ, এখন চুপ থাকা ভালো মানুষের কাজ। জয়ের ধারণা সে খারাপ হলেও মাঝে মধ্যে একটু ভালো মানুষের মতো আচরণ দেখিয়ে লোককে চমকে দেওয়া ভালো। বাইরে বেরিয়ে এলো। বাড়িটা খুব বিষণ্ণ লাগছে। জয়ের ভালো লাগছে না বিষয়টা। কালই গিয়ে কোয়েলকে আনতে হবে। ও থাকলে এখন দৌড়ে এসে কোলে উঠে আবদার করত, মামা আমিও ব্যান্ডেজ লাগাবো, এরপর দুজন চকলেট কিনতে যাব, ম্যাচিং ম্যাচিং হবে তোমার সাথে আমার ব্যান্ডেজ। শরীরের ব্যথা রাত বাড়ার সাথে সাথে প্রকট হচ্ছে। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরালো। কোমরের ক্ষতটাতে টান ধরেছে। পুরো গা হাত পা বিষ ব্যথা হয়েছে। এখন বোঝা যাচ্ছে। জয়ের রুমটা বাড়ির পেছনের দিকে। এখান থেকে বাড়ির পেছনের জঙ্গল চলে গেছে। বিশাল ফাঁকা পতিত জমি পড়ে আছে। এখানে জংলি গাছপালা জন্মেছে। তরু কফি রেখে চলে যাবার সময় জয় ডাকলো, খাবারটা রুমে দিয়ে যেত। জয় জানে ও না বললেও মেয়েটা ঠিক নিয়ে আসতো। কেন এত যত্ন করে জানার বা বোঝার চেষ্টা করেনি কখনো জয়। তবে এই নিঃসঙ্গ পাপে ভরা জীবনে এই মেয়েটার বেশ মনোযোগ পায় সে। তরু খাবার আনলো। জয় তখন বিছানায় বসা। তরু খাবার রেখে চলে গেল না, দাঁড়িয়ে রইল। জয় জিজ্ঞেস করলো, দাঁড়িয়ে আছিস কেন? চিকন মিষ্টি কণ্ঠস্বর তরুর, আপনি নিজে খেতে পারবেন, আমি খাইয়ে দেব? অবাক হলো না জয়। সে জানতো এমন কিছুই বলবে তরু। চেয়ে রইল তরুর মুখের দিকে কয়েক সেকেন্ড। এরপর মাথা নেড়ে সম্মতি জানালো। যত্ন করে খাওয়াতে বসলো তরু। খাবার চিবোতে চিবোতে একবার তরুকে দেখে নিয়ে নিঃশব্দে হাসলো জয়। আমি খারাপ, লোকে নাম শুনলে নাক সিটকায়, তুই বিশেষ এই যত্ন কেন করিস? তরুর চোখের ঘন পাপড়ি নড়ে উঠল। একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। আস্তে করে বলল, হাঁ করুন।
জয় লোকমাটা গালে না নিয়ে আবার হাসলো। ভালোবাসিস আমায়? হাত থেমে গেল তরুর। চোখের কোণে জলের ছিটে জমেছে। জয় হালকা ব্যস্ত হলো। এই পাগলি, এই কাঁদছিস কেন? আমি স্বয়ং পাপ, আমাকে ভালোবাসতে নেই। এজন্য আমিও পাপকে ভালোবাসি অবশেষে। জীবনে এমন সব নিকৃষ্ট পাপ করে রেখেছি, কেউ যদি তার শাস্তি কোনোদিন দেয় আমায়, তাহলে তা হবে আমার জঘন্য মৃত্যু। আবার আমার পাপের পেছনে এমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই যা শোনার পর মানুষ ইমোশনাল হবে বা বলবে এজন্য আমি বাধ্য হয়েছি বা এমন হয়েছি। সবই করেছি ক্ষমতার জোরে। তুই যে আমায় ভালোবাসিস, তুইও সমান পাপী। কারণ আমার মতো পাপিষ্ঠকে কোনো সুন্দর মনের মানুষ ভালোবাসতে পারে না। তা জানি আমি। যে কোনোদিন আমায় ভালোবাসবে বা বেসেছে, আমি জেনে নেই তার ভেতরেও আমার মতোই পাপ আছে। নয়তো কেউ আমার পক্ষপাতিত্ব করতে পারে না। তরু চুপচাপ খাবার খাওয়ায় জয়কে। সযত্নে মলম লাগিয়ে দিল পিঠের ক্ষততে। ওষুধগুলো খাইয়ে দিয়ে জয়ের হাতের ঘড়ি শার্টটা খুলে দিল। শুয়ে দিয়ে কম্বলটা গা অব্দি তুলে দিয়ে মাথার কাছে বসল। গম্ভীর মনোযোগে সাথে জয়ের মাথায় হাত বুলিয়ে দিল। চুল টেনে দিল, কপাল টিপে দিল। জয় চোখ বুজে চুপচাপ নেয় সেবাগুলো। এক দৃষ্টিতে চেয়ে রয় তরু জয়ের মুখের দিকে। খোঁচাদারির গালটা হাত দিয়ে আদর করতে ইচ্ছে করছে। জয়ের নিঃশ্বাস ভারী ভারী পড়তে শুরু করে। বহুদিন এভাবে পাশে শুয়ে পড়েছে সে জয়ের। অথচ সকালে উঠে নিজেকে অক্ষত অবস্থায় দেখে জয়ের প্রতি ভালোবাসা বেড়েছে। একটা তাগড়া পুরুষের পাশে রাত কাটিয়ে যখন বোঝা যায় পুরুষটি হাতও লাগায়নি নারীর শরীরে, সেখানে প্রেম জাগার নয়। তরু মানে জয় খারাপ, কিন্তু তার আপেক্ষিকতায় জয়ের খারাপের শিকার হয়নি সে, সুতরাং তার ভালোবাসা জায়েজ। হঠাৎই তরু একটা অকাজ করে বসল। গাঢ় একটা চুমু খেলো জয়ের কপালে। ফিসফিস করে বলল, আপনাকে ভালোবাসা যদি পাপ হয়, আপনাকে ভালোবেসে যদি পাপী হতে হয়, তো পাপই ঠিক। আমি সেই পাপই করেছি। প্রেমিকা না হয়ে বরং আপনার পাপিষ্ঠ নারী হয়েছি। তবুও আমি আপনাকে ভালোবেসেছি জয় আমির। এ কথা অনস্বীকার্য, এক কথায় চিরধার্য। জয়ের ঠোঁটের এক কোণ প্রসারিত হয়ে উঠল। অবচেতন কানে কথাগুলো শুনে ফেলল জয়। তরু আর বসত না, দৌড়ে বেরিয়ে গেল জয়ের রুম থেকে। আচ্ছা, গল্প এখানে শেষ। আচ্ছা, তোমরা কি অবরুদ্ধ নিশীথ উপন্যাসটা শুনতে চাইছো না? যদি তোমরা অবরুদ্ধ নিশীথ উপন্যাসটা শেষ করতে না চাও, তাহলে কমেন্ট করে জানাও, আমি আর উপন্যাসটা কন্টিনিউ করব না। নতুন কোনো উপন্যাস শুনতে চাইলে সেই উপন্যাসের নাম এবং লেখিকার নাম সহ পাঠাও, কমেন্ট করো। আমি চেষ্টা করব সেই উপন্যাসটা নিয়ে আসার। কারণ আমি তো তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না। আমি অনেক করে চাচ্ছিলাম অবরুদ্ধ নিশীথ উপন্যাসটা শেষ করতে, এবং পাশাপাশি আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ১ এই উপন্যাসটাও সাথে সাথে শেষ করতে। সকাল ৮টায় এবং বিকেল ৪টায় আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ১ ছাড়া হবে, এবং তোমরা যদি বলো তাহলে অবরুদ্ধ নিশীথটা রাত ৮টায় ছাড়া হবে। আর এর পাশাপাশি আমি নতুন উপন্যাস তোমাদের জন্য পর্ব রেডি করছি। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।